নিয়োগ বিধিমালায় পরীক্ষার পদ্ধতি ও ধরন স্পষ্টভাবে উল্লেখ নেই। এরপরেও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৯টি পদে ১৯৭ জনকে নিয়োগ দিতে তড়িঘড়ি চলছে। লিখিত ও মৌখিক পরীক্ষা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় সর্বনিম্ন পাস নম্বর কত তাও প্রকাশ করা হয়নি। এতে নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। দর্শক, সমকাল সংবাদ পর্যালোচনায় এই বিষয়ে বিস্তারিত জানাতে আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার দেলোয়ার হোসেন। তার কাছ থেকে বিস্তারিত জানব। সঙ্গে আছি শাহাদাত তনিম। দেলোয়ার হোসেন, সমকাল স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আজকে সমকাল একটি ইন্টারেস্টিং নিউজ আপনার ছাপা হয়েছে। ১৮০০ মানুষের খাতা, ১৮০০ বেশি মানুষের খাতা ৫ ঘন্টায় দেখা হয়েছে। বিস্তারিত একটু জানান, আর কোন অধিদপ্তরের এই পরীক্ষাটা হয়েছে সেটি একটু জানান। এটা আসলে আমরা এই রিপোর্টটি ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স অধিদপ্তর তাদের একটি নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ার যে তাদের যে লিখিত পরীক্ষা, লিখিত এবং এটাকে তারা এমসিকিউর মতো করে বহু নির্বাচনিক পরীক্ষা যেটি, সেটিকে লিখিত আকারে তারা বলতে চাচ্ছেন, কিন্তু মূলত পরীক্ষাটি তাদেরই কিছু কর্মকর্তা বলছেন যে এটা আমরা এমসিকিউর মতো নেওয়ার ফলে আমরা এই পরীক্ষাটার ফলটা দ্রুত দিতে পেরেছি। One parcel, more ways to send. Pathao parcel has expanded. Explore the new parcel. কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো যে ১৮৪২টি খাতা যে এত অল্প সময়ে শুক্রবার দিন পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার পরে তারা তাদের এর মধ্যে তাদের আনুষঙ্গিক কাজ ছিল, তাদের খাওয়া, তাদের নামাজ এবং অন্যান্য বিষয়াদি ছিল। এর মধ্যে তারা এই ৫ ঘন্টার ব্যবধানে এই পরীক্ষার ফলটি প্রকাশ করেছে। এই যে এমসিকিউ পরীক্ষা বলছেন, এটি কি কোনো মেশিনের মাধ্যমে হচ্ছে যে ফলাফল দেওয়া হয়েছে, নাকি ম্যানুয়ালি তারা করেছেন? এটি তো সুযোগ নেই। নিয়োগ পরীক্ষার যে নিয়োগ পরীক্ষার নিয়ম হলো যদি ১,১০০ জনের বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে এমসিকিউ পরীক্ষা নিয়ে প্রার্থী কমানোর একটা পদ্ধতি রয়েছে, কিন্তু অবশ্যই লিখিত এবং মৌখিক পরীক্ষা হতে হবে। তো এখানে প্রার্থী বেশি হয়ে থাকলে এমসিকিউর মাধ্যমে প্রার্থী কমানোর একটা প্রক্রিয়া ছিল, কিন্তু এখানে এমসিকিউ পরীক্ষা নেওয়া হয়নি। তারা শুরুতে প্রস্তাব দিয়েছিল জনপ্রশাসনে যে আমরা এমসিকিউর মতোই একটি লিখিত পরীক্ষা নিতে চাই। আসলে এইরকম শব্দ চয়নই ভুল, শব্দের যে ব্যবহার, এমসিকিউর মতো লিখিত পরীক্ষা, এটা তো আসলে হতে পারে না। হয় এমসিকিউ না হয় লিখিত, দুটির যে কোনো একটি করতে হবে। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় এটি বলছেন যে না, এভাবে কোনো পরীক্ষা অনুষ্ঠিত করার কোনোই সুযোগ নেই। আপনার যদি ১,১০০ জনের বেশি পরীক্ষার্থী হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি পরীক্ষার্থী কমাতে চাইলে আপনাকে প্রাথমিকভাবে আপনি এমসিকিউ পরীক্ষা নিতে পারেন, কিন্তু এরপর অবশ্যই আপনাকে লিখিত পরীক্ষা নিতে হবে। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের যে ৯টি পদে ১৯৭ জনকে নিয়োগ দিতে তড়িঘড়ি করছে, এটি কেন, এত তাড়াহুড়া কেন? আসলে তাড়াহুড়া তো আমরা এই নিউজটি আমি মূলত যে আইডিয়াটা আমার এসেছে মূলত বিভিন্ন জেলা থেকে নানা ধরনের তদবির আসছে। আমি যেহেতু নিয়োগ সংক্রান্ত রিপোর্টগুলি করি, আমি আসার পরে তখন দেখলাম যে আসলে এই বিষয়টি অনেক জেলা থেকে, মানে প্রায় ৮-১০টা জেলা থেকে এরকম প্রার্থী, এবং অনেকের কাছে শুনেছি এটা এই বিষয় নিয়ে, এবং ইতিপূর্বেও ফায়ার সার্ভিসের অনেক নিয়োগেই এরকম বিতর্কিত নিয়োগ ছিল। পরে এটা দেখতে গিয়ে আমি দেখলাম যে এই নিয়োগ বিধিমালাটি ১৯৯৯ সালে তৈরি করা, কিন্তু এটি একাধিকবার সংশোধন হয়েছে। সংশোধন হওয়ার পরেও এই পরীক্ষার যে আসলে মূল একটা নিয়োগ বিধি, এটার নাম নিয়োগ বিধিমালা, এবং এটির মূল কাজ হলো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা, কিন্তু এটি একটি পরীক্ষার একজন প্রার্থীকে কিভাবে নিয়োগ দেওয়া হবে এর পদ্ধতি এই নিয়োগ বিধিমালায় বলা নেই, মানে অস্পষ্ট, মানে বলাই নেই এখানে আসলে যে তার পরীক্ষা কি হবে, অথচ পরীক্ষার নাম, পরীক্ষার বিষয় এবং পরীক্ষার কত নাম্বারে হবে, সর্বনিম্ন পাস নাম্বার কত হবে, সময় কয় ঘন্টা হবে পরীক্ষার, এই বিষয়গুলি স্পষ্ট থাকতে হয়। কমন নিয়োগ বিধিমালা যেগুলো রয়েছে সকল পরীক্ষায় এরকমই, এবং সরকারের এটি নিয়োগ বিধিমালাটি করা হয় এই কারণেই। এবং এটাতে জনপ্রশাসন মন্ত্রণালয় একাধিকবার নির্দেশনাও দিয়েছে, এবং এটা অদৃশ্য কারণে, বরং আমি অন্য সোর্সে নানাভাবে যেটি জেনেছি আমরা, যে এটা বরং এবারের পরীক্ষাটাও যে আসলে তারা যেভাবে নিতে চাই সেভাবেই নিয়ে নেওয়ার জন্য একটা চাপ আসছে, একটা শক্তিশালী পক্ষ থেকে, যে আসলে তাদের মতো করে তাদেরকে পরীক্ষাটা নিতে দাও। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় যেহেতু একটি এই বিষয়গুলি দেখে থাকেন, তাদের বিধি অনুবিভাগ, গোয়েন্দা বিভাগ এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, তাদের মতামতগুলি তাদের তো উল্লেখ করতে হয়। সেখানে তারা বলেছেন যে না, এটি আসলে এভাবে করা যাবে না, এবং তারা পরীক্ষা পদ্ধতিটির ব্যাপারে স্পষ্ট মতামত দিয়েছে। এবং আরও একটা আশ্চর্যজনক বিষয় হলো, যেখানে 9টি পদে পরীক্ষা হওয়ার কথা ছিল, তার মধ্যে এখানে 4টি পদে পরীক্ষা হয়েছে, 5টি পদে কিন্তু পরীক্ষা নিতে পারে নাই।
ওইখানে আরেকটা দুর্বলতা ছিল তাদের নিয়োগ বিধিতে। One parcel, more ways to send. Pathao parcel has expanded. Explore the new parcel. ওই 5টি পদের নামেই উল্লেখ নাই, যে পদে তারা পরীক্ষাগুলো নিতে চায়। নিয়োগ বিধিতে সেই পদগুলো আসলে তো নিয়োগ বিধি থাকতে হবে যে হ্যাঁ আমরা এই নিয়োগ বিধিমালাতে এই পদে আমাদের নিয়োগ এই যে শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য বিষয়াদিগুলো থাকতে হবে, কিন্তু সেটি নাই। ফলে এটি না থাকার কারণে কিন্তু বাকি পরীক্ষাগুলো তারা নিতে পারে নাই। তারপরে তারা তড়িঘড়ি করে যে পরীক্ষাটি নিতে যাচ্ছে, যেমন লিখিত পরীক্ষা তো দ্রুত সময়ে আসলে নিয়োগ দেওয়ার কী কারণ। আমি এর আগে এমনও ঘটেছে, তারাই বলেছেন, তারা স্বীকারও করেছেন যে হ্যাঁ, যে আমাদের বিভিন্ন জেলা থেকে এরকম একটি প্রতারক চক্র আছে, এই কারণে আমরা চেষ্টা করছি সত্যতার সাথে। আবার এমনও ঘটনা ঘটেছে যে তাদের আমি আজকে এই রিপোর্ট প্রকাশের পরে এক জায়গায় মানে আলোচনা করতে গিয়ে তাদের এই আরেক দপ্তরে যে ভাই আমি এক সময় যেহেতু আমি পরীক্ষা দিয়ে এসেছি, আমাকে একদিন আমার কয়েকজন এলাকার ছেলে জানালেন যে আমরা তো পরীক্ষা দিতে গেলাম না, কিন্তু আমাদের কাছ থেকে 10 লাখ করে টাকা নেওয়া হয়েছে, আমাদের পরীক্ষায় তারা যাওয়া লাগবে না। তো সে বলতে আমরা তো পরীক্ষা অ্যাটেন্ডও করিনি, ফিল্ড টেস্ট হয়, তাদের শারীরিক একটা ফায়ার সার্ভিস, যেহেতু ফায়ার সার্ভিসের একটা শারীরিক পরীক্ষা হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ শারীরিক পরীক্ষাটি তার। তো এটা যখন হয় তখন যে আমরা তো এটা উপস্থিত ছিলাম না, তাহলে কি আমরা, তো সে তো আশ্চর্য হয়ে গেছে যে তোমরা পরীক্ষা এখানে উপস্থিত না হয় তো কোনোভাবেই আসলে সম্ভব না। কিন্তু পরে দেখা গেছে তাদের পরীক্ষায় উপস্থিত হয়নি, মাঠে তারা যায়নি, কিন্তু তারা উত্তীর্ণ হয়ে গেছে পরীক্ষায়। আসলে এরকম আশ্চর্যজনক বিষয় ঘটেছে। এই বিষয়গুলো ঘটার সঙ্গে সঙ্গে তো তাও যারা আসলে এই পরীক্ষায় অংশ নিয়েছেন সৎ মনেই, যারা চাকরির জন্য নিয়েছেন, তাদের অনেকেই তো তাহলে বাদ পড়বেন। তাহলে সেই তাদের জন্য আসলে করণীয় কি এখন? এখন যারা আসলে যোগ্য, যারা পরিশ্রম করেছেন, যোগ্য প্রার্থী ছিলেন, যদি এখানে তারা বাদ পড়ে যান তাদের তো আসলে করার কিছু নাই। তবে একটি বিষয় আছে যে বিশেষজ্ঞরা যেটা বলছেন যে এরকম একটি নিয়োগ মানে ত্রুটিপূর্ণ নিয়োগ বিধিকে অপেক্ষা করে, নিয়োগ বিধিমালাকে অপেক্ষা করে নিয়োগ দেওয়ার কোনোই আসলে সুযোগ নেই। এবং এভাবে যদি নিয়োগটি ত্রুটিপূর্ণভাবে হয়ে থাকে, এবং এখানে কিন্তু আরও বিষয় হচ্ছে যে এই পরীক্ষাতে সর্বনিম্ন 5 নাম্বার কত হওয়ার কথা। এটি আমি বলতে নিয়েছিলাম, আপনার এই রিপোর্টটি যখন আমি পড়ছিলাম তখন এই একটি বিষয় উল্লেখ করা ছিল যে 5 নম্বর কত সর্বনিম্ন সেটিও উল্লেখ নেই। তাহলে বুঝবে কিভাবে মানে কারা উত্তীর্ণ হয়েছে, মানে এটা কিভাবে করলো তাহলে? এটা আসলে তারা অদৃশ্য, অস্পষ্ট। আমি এই প্রশ্নগুলি তাদেরকে করেছি, তারা বারবার, আমি যিনি নিয়োগ কমিটির আহ্বায়ক ছিলেন তাকে জিজ্ঞেস করেছি, যে তিনি বলছেন যে আমি এটা বলতে পারছি না, আমার এটা মনে নাই, আমরা এটা কত করেছি এটা এখন বলতে পারছি না। মানে নানা, ওনার কোনো স্পষ্ট কোনো উত্তর নেই, মানে তারা আসলে এটা প্রকাশ করবে না, যেটা যেহেতু তড়িঘড়ি করছে জিনিসটা। তারা আবার বলতে চাচ্ছেন যে আমরা তড়িঘড়ি করতেছি স্বচ্ছনীয় প্রক্রিয়ার জন্য, কিন্তু যে কোনো জিনিসের আসলে এখানে এতগুলি খাতা, 1842টি খাতা, এটা তো দেখার জন্য মিনিমাম একটা সময় লাগবে। এবং তারা নিয়োগ কমিটির মাত্র 5 জন সদস্য, এবং নিয়োগের নিয়ম হলো যে তাকে অবশ্যই নিয়োগ কমিটির যারা সদস্য থাকবেন তাদেরকে প্রতিটি খাতা দেখতে হবে এবং এটাকে নিশ্চিত করতে হবে। এই নিয়োগগুলোর জন্য কতজন পরীক্ষার্থী নেওয়ার কথা ছিল? এখানেও কিন্তু একটা বড় ধরনের গ্যাপ আছে, যে পরীক্ষার্থী নেওয়ার কথা ছিল এখানে আপনার One parcel, more ways to send. Pathao parcel has expanded. Explore the new parcel. 25,000 আরও কিছু বেশি প্রার্থী আবেদন করেছিলেন এইসব পদের জন্য, কিন্তু পরীক্ষার সময় এখানে মাত্র 7,997 জন পরীক্ষার্থী তারা অ্যাটেন্ড করেছেন। তাহলে দেখেন যে 3 ভাগ পরীক্ষার্থী অ্যাটেন্ডই করেন নাই। তার এটা একটা বড় কারণ হলো যে তখন যে ফিল্ড টেস্ট চলতেছিল টানা, এখানে প্রায় 1 মাসের মতো পরীক্ষাটি হয়েছে, বিভিন্ন দিনে বিভিন্ন জেলায় এগুলো অনুষ্ঠিত হয়েছে। ওই সময়ে মূলত এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল, এবং এই পরীক্ষার ফায়ার ফাইটার পদে এবং এসএসসি পাস শিক্ষার্থীরা এই পদে আবেদন বা এটাতে চাকরির জন্য যোগ্যতা তাদের। তো ওই সময় তো যারা আসলে এই প্রতিযোগিতায় অংশ নেবে তাদের আরেকটা একাডেমিক মানে তার কেরিয়ার জীবনে একটা সর্বোচ্চ পরীক্ষা চলমান অবস্থায় এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে আমরা জানতে পেরেছি। এবং ওই যারা পরীক্ষার্থী ছিলেন এখানে, যারা এখানে চাকরি প্রত্যাশী ছিলেন, তারা জানিয়েছেন আসলে পরীক্ষার সময়টি মানে একবারেই তারা ভেবে চিন্তে করা হয়নি, এটা একটা অযৌক্তিক সময়ে পরীক্ষাটি হয়েছে। ফলে অনেক যারা এখানে যেতে পারেনি, পরীক্ষা দিতে পারেনি, তারা তো কষ্টের কথা বলছেন যে আসলে এটাতে চাকরি তো আমি একটা প্রত্যাশিত জায়গা, তাদের একটা প্রত্যাশার জায়গা, কিন্তু এই পরীক্ষাটা একটু পরীক্ষার আরেকটু গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষার সময় হওয়ার ফলে এখানে 3 ভাগ পরীক্ষা মানে অংশই নিতে পারেনি। এরপরে বাকি যে পরীক্ষাগুলো হয়েছে সেটাও এক জায়গাতে নিয়ে খুব সুকৌশলে পরীক্ষাটি নেওয়া হয়েছে,
এবং আমরা তো বুঝতেছি যে আসলে নিয়োগ বিধিমালাটাই যখন তারা অপেক্ষা করে অস্পষ্ট হয়ে তারা এই তড়িঘড়ি করছে, যদি তারা নিয়মের উদ্দেশ্যটা বোঝা যাচ্ছে আসলে কি। এবং আমি বলেছি যে আসলে এরকম অভিযোগ আমার কাছেও এসেছে যে 5 লাখ থেকে 7 লাখ টাকা বিভিন্ন জেলা থেকে চাচ্ছে। এবং আরেকটি মজার বিষয় হলো যে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে এরকম অসৎ উপায় অবলম্বনের কারণে যে তারা এই চলমান নিয়োগ প্রক্রিয়ায় সে অবৈধ লেনদেনে জড়িয়ে গেছে, ফলে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তাহলে তাদের কিন্তু তারা যে পরীক্ষাটা যে আসলে প্রশ্নবিদ্ধ এবং এই স্বচ্ছতা নিয়ে যে যথেষ্ট প্রশ্ন রয়েছে, এটা তাদের প্রক্রিয়ার মধ্যেই স্পষ্ট হয়ে যায়। বিষয়টা অনেকটা খোলামেলা এভাবে চলছে। আরেকটি বিষয় একটু জানতে চাই, এটি তো ফায়ার সার্ভিস তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অধীনেই কাজ করে, তাদের সঙ্গে কথা হয়েছে কিনা যারা এই অনিয়ম করছেন এটা ঠেকাতে আসলে করণীয় কি, তারা কি বলছেন? আমি তাদের সাথেও কথা বলেছি। ফায়ার সার্ভিসের যিনি অগ্নিয়ন বিভাগের অর্থাৎ ফায়ার সার্ভিস যে ডিপার্টমেন্টে যিনি দেখে থাকেন তার সাথে আমি কথা বলেছি, কিন্তু তিনি বলছেন যে আসলে নিয়োগ বিধিমালাতে অবশ্যই এই পরীক্ষাগুলোর যথাযথ নিয়মেই এটা করতে হবে। এটাকে তারা বলতে চাচ্ছেন যে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত নিয়ে তাদের সুপারিশের ভিত্তিতে এটি করেছি, এই পরীক্ষাটা নিয়েছি। কিন্তু আসলে মতামত নিয়ে পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই, বরং নিয়োগ বিধিমালাটাকেই যথাযথ যেই প্রক্রিয়া অনুসরণ করে এবং আন্তঃমন্ত্রণালয়ের একটা সিদ্ধান্তের আলোকেই পরীক্ষাটি নিয়োগটি সম্পন্ন করতে হবে। এবং সেখানেও আসলে একটা প্রক্রিয়া অস্পষ্ট থাকলে সব জায়গায় প্রশ্নের উত্তরগুলি অনেকটা অস্পষ্ট থাকে। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি এবং নিয়োগ কমিটিতে আরও যে 5 জন সদস্য ছিলেন, পিএসসির মেম্বার ছিলেন, জনপ্রশাসনের মেম্বার ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখানে প্রতিনিধি ছিলেন এবং ফায়ার সার্ভিস অধিদপ্তরের এখানে প্রতিনিধিরা ছিলেন। One parcel, more ways to send. Pathao Parcel has expanded. Explore the new parcel. আমি প্রত্যেকের সাথেই এখানে আলাদা আলাদা করে কথা বলেছি। অন্য দপ্তরের কর্মকর্তারা কথাই বলতে চান না যে এটা ফায়ার সার্ভিস দেখছেন তারা করবেন, মনে হচ্ছে একটা গা বাঁচানো। পুরো ফায়ার সার্ভিসে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে সরাসরি তাদের সাথে গিয়ে কথা বলেছি। তাদের কাছে আসলে কোনো সদুত্তর যে এটার বিষয়ে পাওয়ার সেটা খুব স্পষ্টত পাওয়া যায়নি। তবে এই বিষয়টা স্পষ্ট যে এই আসলেই দ্রুত পরিবর্তন করতে হবে, করা উচিত, এই ব্যাপারে সবাই একমত হয়েছেন। কিন্তু কেন এটা করছেন না, এটা আসলে এই উত্তর তারা অস্পষ্ট, এটাও দিতে পারছেন না তারা। আমরা প্রত্যাশা করব যারা পরীক্ষা দিয়েছেন এবং যোগ্য যারা আছেন তারাই এই নিয়োগে উত্তীর্ণ হবেন, সেই প্রত্যাশায় রাখছি। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরাও প্রত্যাশা করি যেন তারা একটি স্বচ্ছ নিয়োগের মাধ্যমে তাদেরকে নিয়োগের সুযোগ করে দেয়। ফায়ার সার্ভিস অনেক গুরুত্বপূর্ণ একটি বিভাগ। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গেই থাকুন।